হ্যালো এভরিওয়ান, আমি সায়ন আর আমি তুলিকা। আমরা বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন ইন্টারন্যাশনাল ট্রিপে। একদম ঠিক, আমরা আবারও একটা ইন্টারন্যাশনাল ট্রিপে বেরিয়েছি। এটা আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ এবং আমরা এই মুহূর্তে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যদিও এখানে আমরা এটা ডোমেস্টিক যে টার্মিনাল সেখানে রয়েছি। আমাদের প্রথমে এখান থেকে আমরা যাব দিল্লি। দিল্লি থেকে এবছর আমাদের গন্তব্য কোথায়? ফিনল্যান্ড। ফিনল্যান্ড। শুধু ফিনল্যান্ড না, অ্যাকচুয়ালি আমাদের যে এইবারের ট্রিপটা সেটা হচ্ছে আমরা প্রথমে যাব ফিনল্যান্ডের হেলসিঙ্কি, হেলসিঙ্কি থেকে আইসল্যান্ড, আইসল্যান্ডে 3 দিন কাটিয়ে তারপর আবার যাব আমরা ফিনল্যান্ডের উইন্টার ওয়ান্ডারল্যান্ড ল্যাপল্যান্ড এবং তারপরে হ্যামারফেস্ট, নরওয়ে পুরোটাই আর অনেকটাই কভার করার চেষ্টা করব এবং সবশেষে সুইডেন। এটা মোটামুটি আমাদের এই বছরের ট্যুরের যে প্ল্যান, অর্থাৎ তার মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে 4টে কান্ট্রি আমরা এবছর কভার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন। না, ল্যাপল্যান্ডটা হচ্ছে আমাদের ইয়ের মধ্যেই, ফিনল্যান্ডের মধ্যেই সেটা রয়েছে। তো সেখানে তো অবশ্যই আমরা যাব এবং সান্তার সাথে মিট করব এবং তার সমস্ত কিছু যে ভিডিও সবকিছু আসতে চলেছে এই চ্যানেলে। ঠিক আছে, তো তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। আগের ইউরোপ ট্যুরও যেভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়েছিলে, এই ট্যুরটাতেও তোমাদের কাছ থেকে আশা করছি সেই সাপোর্টটাই আমরা পাবো। তো চলো, লেটস বিগিন আওয়ার জার্নি। তো এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। এখান থেকে আমরা দিল্লি যাব এবং দিল্লি থেকে আমাদের স্টার্ট হবে ইন্টারন্যাশনাল ট্রিপ। সো স্টে টিউনড। এই জায়গাটা আপনাদের সকলেরই চেনা, আর আমাদেরও যাত্রা শুরু হচ্ছে এইখান থেকেই। আর খুব শীঘ্রই কিন্তু এই জায়গাটা 100 বছর পূর্তি করতে চলেছে, যার সেলিব্রেশনও মিড ডিসেম্বর থেকেই চালু হয়ে যাবে। দাঁড়িয়ে পড়েছি চেক ইনের লাইনে, ব্যাগেজ ড্রপ করে এখন শুধু আশায় আছি বোর্ডিং পাসটা হাতে পাওয়ার। বোর্ডিং পাসটা একবার হাতে পেলেই শুরু হয়ে যাবে আমাদের এইবারের যাত্রা। বোর্ডিং পাস পেয়ে সিকিউরিটি চেক কমপ্লিট করে সমস্ত ঝকমারি পেরিয়ে চলে এলাম ভেতরে। বাঙালির কি চা ছাড়া চলে, তাই ভেতরে এসে এত ঝকমারি পেরিয়ে টি জাংশন থেকে খুব সস্তায় মাত্র 200 টাকা প্রতি কাপ মশালা টি। কলকাতা এয়ারপোর্টের প্যাসেঞ্জার দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের যে এবারও ট্রিপটা, সেই ট্রিপটা নিয়ে অনেক কথাই তোমাদেরকে বলবো, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করার চেষ্টা করবো। যদিও এইবারের যে ট্রিপটা সেটাও কিন্তু একটা আমরা ট্যুর অপারেটরের সাথেই করছি। এই সমস্ত ডিটেলস আস্তে আস্তে তোমাদের এই ভিডিও যত এগোবে সেখানে তোমাদেরকে দিতে থাকবো। তো আপাতত এখান থেকে দিল্লি যাই, দিল্লিতে আমাদের অনেকক্ষণ লে ওভার আছে। তো ওখানে তোমাদের সাথে বসে অনেক কিছু কথা হবে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কোথায় থাকছি, সমস্ত কিছু ডিটেলস যতটা সম্ভব তোমাদের কাছে শেয়ার করব। কারণ যদিও আমাদের ট্রিপটা একটা প্যাকেজের মধ্যে, তাও যতটা সম্ভব আমরা সেখান থেকে জিনিসগুলোকে কালেক্ট করার চেষ্টা করবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো, আপাতত আমরা যাচ্ছি দিল্লি। তো আমাদের এইবারের যে ফ্লাইটটা আপাতত ডোমেস্টিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে। এবং আরো একটা বোধহয় জানিয়ে রাখি, আমি বহু বছর পর এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চাপছি এবং যেটা মানে সেই আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, তোমার তো অবশ্যই ফার্স্ট টাইম। এবং আমাদের এই
টাটার কাছে যাওয়ার পরে, এয়ার ইন্ডিয়া একদিন ন্যাশনাল ছিল, টাটার কাছে যাওয়ার পর কিন্তু আমার এই ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়াতে। এর আগে বহু বছর আগে, বোধহয় যতটা মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমি গেছিলাম এইটাতে, আন্দামান গেছিলাম। তো এখন টাটাদের আন্ডারে তো চলে গেছে, তো এখন দেখা যাক যে এখন এদের সাথে কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, কি আমরা অনুভব করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা আছে দিল্লি পর্যন্ত এয়ার ইন্ডিয়ার একটা ডোমেস্টিক ফ্লাইট, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে দিল্লি পৌঁছায় আবার তোমাদের সাথে বাকি সবকিছু শেয়ার করব। এই যে পাশে একটা ভিস্তারার ফ্লাইটও রয়েছে, যদিও ভিস্তারা তো এখন আর নেই, এটাও এখন এআই অপারেট করছে। এআই এর ফ্লাইটে বোর্ড করে গেছি, তো এই মুহূর্তে এখনো ছাড়েনি, ছাড়বে। আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে এবং গুটি গুটি পায়ে সে এবার তার নিজের যে রানওয়ে, সেই রানওয়ের দিকে এগিয়ে চলেছে। এই যে টেক অফের মুভমেন্টটা, এই টেক অফের মুভমেন্টটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। এই যে কি সুন্দর আস্তে আস্তে রানওয়েতে আসে, রানওয়েতে এসে মানে ফট করে এই যে স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে কি সুন্দর যে ওপরে উঠে যায়, এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবং এই জিনিসটা দেখার জন্যই আমি কিন্তু খুব উইন্ডো সিট প্রেফার করি, যদিও সবসময় ভাগ্যে হয় না। আর দেখুন আস্তে আস্তে কি সুন্দর সমস্ত কিছু যেন একটু বড় থেকে থেকে আস্তে 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 কি সুন্দর ছোট হয়ে যায়। এবং মনে হচ্ছে দেখুন কেন অজস্র যেন জোনাকি পোকা এখানে ঘুরে বেড়াচ্ছে এবং কি সুন্দর লাগছে। এই কলকাতা তো এমনি আলোর শহর, এবং মনে হচ্ছে, আমি বললামই যে দেখুন মনে হচ্ছে না অসংখ্য জোনাকি পোকা এখানে ঘুরে বেড়াচ্ছে। এখনই যদি এরকম হয় মানে তাহলে ভাবতে পারছেন যে দিওয়ালিতে কি সুন্দর আরও লাগবে এরকম একটা এরো ভিউ থেকে, জাস্ট অ্যামেজিং। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমাদের এখন এইমাত্র জাস্ট ডিনার সার্ভ করলো, এখানে ডিনার দিয়ে গেছে। আমরা চিকেন উইথ রাইস নিয়েছি, তো চিকেন উইথ রাইসে এখানে একটা কোপ্তা আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, এখানে একটা জলের বোতল, এটা বাটার, এখানে রয়েছে একটা পায়েস, এটা জাস্ট ফ্রুটস দিয়েছে, এবার তুলির খোলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দিয়েছে কোপ্তা, এটা রাইস, এটা চিকেন, আর অ্যাজ ইউজুয়াল আমাকে যেমন দিয়েছে পায়েস, ফ্রুটস, জলের বোতল, একটা বাটার। আর এটার মধ্যে রয়েছে কাটলারিজ, এটার মধ্যে স্টিলের কাটলারি দিয়েছে। আর টেস্ট করে দেখি কেমন খাবার দিয়েছে, তারপরে সেটা তোমাদেরকে জানাচ্ছি। খাবারগুলো কিন্তু বেশ সুন্দরই করেছে, খুব সুন্দর খাবারগুলোর টেস্ট। এখনও তাও ফ্রুটস আর পায়েসটা খাইনি, কিন্তু কোপ্তাটা খেলাম আর চিকেনটা তো খেলামই, খুব সুন্দর। কেমন লাগছে? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর করেছে। বাকিগুলো আরও খাই, তারপর বলছি বাকিগুলোর টেস্ট কেমন আছে। এই পায়েসটা একদম সেই নলেন গুড়ের আমাদের যেমন পায়েস হয় সেরকমই করেছে, একদম খেয়ে যেন মনে হচ্ছে যেন নলেন গুড়ের পায়েস, এবং খুব সুন্দর করেছে, মানে ভীষণ সুন্দর। আর মায়োনিজের ডোবানো এই ফলগুলো আছে, এই ফলগুলো তো এর মধ্যে দিয়ে আরও বেশ ভালোই লাগছে, যে সিন্নি প্রসাদের মতো অনেকটা খেতে মনে হচ্ছে। সত্যি পায়েসটা খুব সুন্দর করেছে। আমাদের দিল্লি থেকে ফিনল্যান্ডের ফিনএয়ারের যে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা আছে তাতে হচ্ছে ব্যাগেজ, পারমিশেবল ব্যাগেজ হচ্ছে চেক ইনের ক্ষেত্রে 25 কেজি এবং হ্যান্ড লাগেজের ক্ষেত্রে 7 কেজি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু প্রথমে কলকাতা থেকে দিল্লি যাচ্ছি এবং সেটা ডোমেস্টিক ফ্লাইট, সেই ফ্লাইটে ব্যাগেজ কিন্তু চেক ইন ব্যাগেজ 15 কেজি আর হ্যান্ড ব্যাগেজ 7 কেজি।
সেই জন্য আমাদেরকে কিন্তু টোটাল লাগেজটাই মানে প্রত্যেকের পার হেড যে লাগেজটা প্রত্যেককে কিন্তু আমরা 15 কেজির মধ্যেই করেছি এবং হ্যান্ড ব্যাগেজটা 7 কেজির মধ্যে রেখেছি। না হলে হয়তো ইন্টারন্যাশনাল যে ফ্লাইটটা আছে সেখানে আমরা হয়তো লাগেজটা 25 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবো, কিন্তু এই যে ডোমেস্টিক ফ্লাইটে আমরা দিল্লি যাব, কলকাতা থেকে বা দিল্লি যে যাচ্ছি ফ্লাইটটাতে, এইটাতে যদি 15 কেজির বেশি হয়ে যায় সেক্ষেত্রে এক্সট্রা চার্জ অনেকটা আমাদের বিয়ার করতে হতো। চলুন এবার নামার প্রস্তুতি নেওয়া যাক। আমরা এখন টার্মিনাল 3 দিয়ে যাচ্ছি, যেটা 2010 সালে তৈরি হয়েছিল এবং যে সময় এটা তৈরি হয়েছিল তখন এটা কিন্তু পৃথিবীর মধ্যে 8th লার্জেস্ট টার্মিনাল ছিল, যার প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা বার্ষিক 3.4 করোড় ছিল। 2009 সাল থেকে এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু ভারতের সবথেকে বিজিয়েস্ট এয়ারপোর্ট। শুধু তাই নয়, বিশ্বের যে 10টা বিজিয়েস্ট এয়ারপোর্ট আছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে এই এয়ারপোর্ট। এখন প্রায় 11:30 বাজছে আর তা তো কত প্যাসেঞ্জার এখানে রয়েছে শুধু দেখুন। ভাবা যায় 2023-24 সালে এই দিল্লি এয়ারপোর্ট 7.36 করোড় প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করেছে। সত্যি মানে অকল্পনীয় একবারে। তো দিল্লি এয়ারপোর্টে তো পৌঁছে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কলকাতা থেকে যে ডোমেস্টিক ফ্লাইটটাই এসেছিলাম সেটা যেটা তোমরা দেখলে মোটামুটি সবই দেখালাম। তো যে ডোমেস্টিক ফ্লাইটটাই এসছি এয়ার ইন্ডিয়ার, সেটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে ছেড়েছে 8:30টায় এবং আমাদেরকে দিল্লিতে পৌঁছে দিয়েছে 10:30 নাগাদ, এবং বাকি কাজকর্ম করতে করতে বেজে গেছে মোটামুটি 11:30 পৌনে 12টা। এবার প্রবলেমটা হচ্ছে এখানে যে আমাদের যে নেক্সট ফ্লাইটটা হেলসিঙ্কি অবধি আছে, ফিনল্যান্ড অবধি আছে, সেটা হচ্ছে আগামীকাল সকাল 7:50 তার ডিপার্চার টাইম। এবার ইন্টারন্যাশনাল ফ্লাইটের রুলস অনুযায়ী সেটা 3 ঘন্টা আগে থেকে চেক ইন করতে দেবে, অর্থাৎ মোটামুটি 4:50 থেকে আমাদেরকে চেক ইন করার টাইম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে পুরো বাকি সময়টা সেটা আমাদেরকে টোটালি এইখানে বসে এই এয়ারপোর্টে বসে আমাদেরকে কাটাতে হবে, এবং এইটাই হচ্ছে এই ট্যুরের একটু কষ্টকর পার্ট যেটা বলা যেতে পারে। যে এই যে সময়টা না আমরা এই সময় বাইরে গিয়ে অন্য কিছু অ্যাভেল করতে পারবো না কিছু করতে পারবো, আবার এখানে যে নিচে যে বিভিন্ন লাউঞ্জগুলো আছে সেখানে মানে যে নর্মালি একটা বেড ভাড়া 2 ঘন্টার জন্য হলো লাউঞ্জে প্রায় 1700 টাকা প্লাস জিএসটি আমাদেরকে পে করতে হবে অনলি ফর 2 আওয়ার্স। তো সেই জন্য আমরা আপাতত এখানেই বসে বসে এই সময়টা কাটাচ্ছি। মোটামুটি ওই 3:30 বাজলেই আমরা চেষ্টা করব যে যদি চেক ইন করা যায়, তবু মনে হয় না করতে দেবে, কারণ যেখানে প্রায় 4:50 টাইম সেখানে 3:30 থেকে যে চেক ইন করতে দেবে সেটা আমার মনে হয় না। তাও আমরা একটা চেষ্টা করে দেখবো, যদি করতে পারি তাহলে তোমরাও দেখতে পারো, কারণ যদি ভেতরে যেতে পারি তাহলে হয়তো লাউঞ্জটা অ্যাক্সেস করতে পারবো আমাদের যে কার্ডে ফেসিলিটিসটি থাকে। তো আর একটা জিনিস যেটা বলি, এই যে আমাদের যে সমস্ত টিকিট এগুলো করা হয়েছিল মোটামুটি আগস্ট মাসের প্রথম দিকে, যদিও যে আমরা ট্যুর কোম্পানির সাথে এসেছি তাদের ডিটেলসও আমি বলবো, কিন্তু এখন না একদম লাস্টে গিয়ে বলবো। তারাই সমস্ত কিছু ব্যবস্থা করেছে। তাও মোটামুটি এই যে আমাদের যে ডোমেস্টিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটাতে আমরা এলাম সেটাতে আমাদের ভাড়া লেগেছে পার হেড রিটার্ন জার্নি মানে আসা প্লাস যাওয়া নিয়ে 19,049 টাকা ইনক্লুডিং অল। এবার এইটা ছিল আমাদের ইকোনমি ফেয়ার, কিন্তু যাই হোক লাকিলি এখানে যখন আমরা ব্যাগেজ ড্রপ করছি অর্থাৎ চেকিং করছি সে সময় একটা জিনিস হলো, ওদের কিছু সিটিং এর প্রবলেম হচ্ছিল, তার জন্য ওরা কিন্তু আমাদের যে টিকিটটাকে সেটাকে প্রিমিয়াম ইকোনমিতে আপডেট করে দেয়, যার জন্য ভালোই হলো, আমাদের খাওয়া দাওয়াগুলো একটু ভালো পেলাম। তো যাই হোক আমরা কিন্তু ইকোনমি টিকিটই কেটেছিলাম, এবং যে এই আপডেশনের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট আমাদেরকে করতে হয়নি, আমাদেরকে জাস্ট যেটা ইকোনমির ভাড়া সেটাই দিতে হয়েছিল, এবং যেটা আমরা কেটেছিলাম সেটার ভাড়া ছিল 19,049 টাকা। তো এবার আমরা এখন এখানে ওয়েট করছি, আপাতত ওয়েট করি যতক্ষণ না চেক ইনের টাইম হচ্ছে। চেক ইনের টাইম হোক, তখন তারপর আবার বাকি প্রসেসটা ইমিগ্রেশন করে তোমাদের সাথে কথা বলবো যে সেই প্রসেসটা কেমন ছিল, কিরকম ছিল, সেই সমস্ত কিছুই বলবো। আর এই ট্যুরের সমস্ত খরচ খরচা আমি তোমাদেরকে বলেছিলাম মোটামুটি যতটা সম্ভব আমি শেয়ার করার তোমাদের সাথে চেষ্টা করব, যাতে তোমরা যদি কেউ একা আসো বা নিজেরা প্রোগ্রাম করে আসো যাতে তোমরা কিছুটা একটা আন্দাজ করতে পারো, কিছু সুবিধা হয় তার জন্য। তো
একদম টোটাল যে প্যাকেজের কস্টটা, আমাদের এই যে টোটাল ব্লগের সিরিজটা তৈরি হবে, এই ব্লগের সিরিজের একদম যে লাস্ট যে ভিডিওটা আসবে, সেই ভিডিওতে আমি আমাদের টোটাল কস্টটা শেয়ার করব, যে আমাদের এই ট্যুর কোম্পানিকে টোটাল প্যাকেজ কস্ট কত দেওয়া হয়েছে। কিন্তু তার আগে মানে যে সমস্ত ভিডিও আসবে তাতে যেখানে যেখানে আমরা বেড়াতে যাব বা যে যে জিনিস আমরা অ্যাভেল করব, যেসব ট্রান্সপোর্টেশন থাকবে, সেই সমস্ত জিনিসের যে পার ডে খরচ বা কত কি খরচ হচ্ছে মোটামুটি একটা, প্লাস হোটেল খরচা কত আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে, কি হচ্ছে, কোথা থেকে বুক হয়েছে, সেগুলো মোটামুটি সবই শেয়ার করবো। এবং পার ডে হিসেবে কত খরচ বা মানে কত আমাদের লেগেছে একটা আনুমানিক খরচা আমি প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং টোটাল যে প্যাকেজ কস্টটা আমাদের যে লাস্ট ভিডিও আসবে সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে এই প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা ভিডিও। সো দেখতে থাকো। আপাতত আমরা একটু এখানেই রেস্ট করার চেষ্টা করি, তারপরে চেক ইন হওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো যে আমাদের ফ্লাইটটা কেমন, কীরকম, ফ্লাইটে কী কী খাবার দাবার থাকছে, ওই ফ্লাইটের কত ভাড়া, সমস্ত কিছু তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আপাতত একটু রেস্ট নিন, তারপর চেক ইনের পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে ঠিক 4:30 আর আমাদের চেক ইনও স্টার্ট হয়ে গেছে। আর এই চেক ইনের লাইনে দাঁড়িয়ে দু একটা কথা বলে নিই আমাদের ভিসা সম্পর্কিত। এই ট্যুরটার জন্য আমরা সেনজেন ভিসা করেছিলাম এবং সেনজেন ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম ফিনল্যান্ডের জন্য, কারণ যেহেতু আমরা প্রথমেই ফিনল্যান্ডে যাচ্ছি। আর এই ভিসার জন্য আমাদের খরচা হয়েছিল পার হেড 8,100 টাকা করে। কেন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছি সেনজেন ভিসা, সেটা যদি আপনারা আমাদের সেনজেন ভিসার ব্লগটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই ভিসার জন্য খরচা হয়েছে পার হেড 8,100 টাকা। আর কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেটা সেনজেন ভিসার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে আমি ফ্রান্স দিয়ে দেখিয়েছিলাম, সেখানে আপনারা ফ্রান্সের জায়গায় ফিনল্যান্ড সিলেক্ট করবেন এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্স এবং আই বটনেও দিয়ে দেবো। আমাদের চেক ইন, ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব কিছুই হয়ে গেছে। আমরা এখন একটু লাউঞ্জের দিকে যাচ্ছি, দেখা যাক যদি লাউঞ্জটাকে অ্যাক্সেস করতে পারি। যদিও এখন সকাল 6টা বাজে, তাও দেখি যদি অ্যাক্সেস করা যায় তাহলে করব, না হলে আবার এখান থেকে গেটের দিকে চলে যাব। ভোর 6টার সময় এখন আমরা এখন ব্রেকফাস্ট করছি। কি ব্রেকফাস্ট করছি দেখো লাউঞ্জে। আমার হচ্ছে রয়েছে ধোসা আর চিকেন সসেজ নিয়েছি। আর কি নিয়েছে দাদা? কি কি নিয়েছো? আমি ডিম সেদ্ধ নিয়েছি, ছোলে কুলচে নিয়েছি, আর এখানে কেসারিয়া হালুয়া রয়েছে, তারপর শসা রয়েছে, উপমা রয়েছে। তো অনেক কিছু ব্রেকফাস্ট করছে। যাই হোক, এখন এই খিদে নেই, তাও অল্প স্বল্প একটু করে নিই, কারণ আবার কখন খেতে পারবো জানি না, সেই জন্য একটু করে নিচ্ছি। তো আপাতত একটু ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার তোমাদেরকে নেক্সট যা বলার সেটা বলছি। আপাতত একটু ব্রেকফাস্টটা সেরে নিই। আমাদের লাউঞ্জে ব্রেকফাস্ট করা কমপ্লিট। এবার আপাতত বোর্ডিংয়ের দিকে যাচ্ছি, তার কারণ 7টা থেকে বোর্ডিং স্টার্ট, অলরেডি 6:50 বাজছে। তো এই যাওয়ার পথে একটা জিনিস বলে দিই, আমাদের যে এই ফ্লাইটের টিকিটটা, এটা হচ্ছে ফিন এয়ারের ফ্লাইট। আমরা দিল্লি থেকে হেলসিঙ্কি, আবার হেলসিঙ্কি থেকে রিটার্ন দিল্লি, এর টিকিট কাটা আছে। এর টিকিটের প্রাইস আমাদের পড়েছিল ইনক্লুডিং সিট নিয়ে 905 ইউরো, অর্থাৎ যদি ইন্ডিয়ান রুপি হয়, ইন্ডিয়ান রুপিতে হচ্ছে 81,050 টাকা আমাদের এই যে ফ্লাইটটা তার ফেয়ার পড়েছিল। এবং এটা কিন্তু আগস্ট মাসের হিসাবে আমি আপনাদেরকে বলছি। তো তারপরে এটার আপনারা ভালো করেই জানেন যে কম বেশি হতেই থাকে। বোর্ডিং গেটে যেতে যেতে আপনাদেরকে এই দিল্লি এয়ারপোর্টের একটু অংশ আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমরা চলে যাব বোর্ডিং গেটের দিকে। অলরেডি ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এটা হচ্ছে ভোরবেলায় দিল্লি এয়ারপোর্টের যে দৃশ্য। আপনারা মানে অনেকেই জানেন এবং শুনেছেন যে এখানকার যে পলিউশন ইন্ডেক্স সব খুবই বেশি। তো সেটা এখান থেকে খুব পরিষ্কার বোঝাও যাচ্ছে। দেখুন, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এমনি আমরা খালি চোখে তো খুব পরিষ্কার বুঝতে পারছি।
যে এখানে মানে প্রচুর একদম ধোঁয়ার সাথে পুরো ভর্তি এয়ারপোর্টের বাইরে এটা পুরো ধোঁয়ার সাথে ভর্তি। এখানে বিভিন্ন ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে। আমাদের গেট হচ্ছে A10 থেকে আমাদের বোর্ডিং হবে। তো চলো আপাতত যাওয়া যাক সেই গেটের দিকে। এই যে সামনে আমাদের ফিনএয়ারের A330 এয়ারবাস দাঁড়িয়ে আছে, এই ফ্লাইটটাতেই আমরা যাব। এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে এটাই, সকাল 7:50 এর টাইম। যাই হোক, এখানে ইমিগ্রেশনে খুব একটা কিছু প্রবলেম হয়নি, শুধু জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছি আর আমি কি করি, ব্যাস এইটুকুই, আমার প্রফেশনটুকু শুধু জানতে চাইলো। আর এই ইমিগ্রেশন জিনিসটা হলো যে আমরা যে দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছি সেটার নথিভুক্তিকরণ। এখানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এটা এন্ডোর্স করে নেবে যে আমরা দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবং পাসপোর্টে সেই ছাপটি মেরে দেবে। এই যে আমাদের ফিনএয়ারের ফ্লাইট A330 ছিল এবং এবার আমরা এন্ট্রি করছি সেই ফ্লাইটের মধ্যে। এই হচ্ছে আমাদের ফ্লাইট। এখানে মাঝখানে 3টে সিট, এটা বিজনেস ক্লাস, মাঝখানে 3টে, সাইডে 2টো। এই হচ্ছে ইকোনমি ক্লাস, শুধু সাইডে 2টো সিট, মাঝখানে 4টে, আবার ওই পাশে 2টো। এই হচ্ছে আমাদের সিট। শর্ট করে দেখিয়ে দিই কী কী দিয়েছে। একটা এই যে ব্ল্যাঙ্কেট, আর হচ্ছে একটা ইয়ারপিস, এই যে ইয়ারপিস, এই দুটোই। আর সামনে একটা জলের বোতল, ফিসের সামনে একটা জলের বোতল আছে। আর এদিকে একটু যেহেতু ফ্লাইটটা ছোট, এখানে সাইডে 2টো করে সিট আছে আর মাঝখানে 4টে। বিজনেস ক্লাসের মাঝখানে 3টে ছিল যেখানে। আর যেমন ওখানে স্ক্রিন ছিল আগের বা থাকে সেরকমই অ্যাজ ইউজুয়াল একটা স্ক্রিন। To help us depart as soon as possible, please place small bags under the seat in front of you and larger carry-on bags in the overhead lockers or under the seat in front. Once your carry-on baggage is safely stowed, उड़ान के नियमित समय पर प्रस्थान के लिए हम आपसे निवेदन करते हैं कि आप अपना कैरी ऑन बैग अपनी सामने की। এখানে এখন রয়েছে টাইমিং, তারপরে এখানে ওভারভিউ, কিছু দেখাচ্ছে না। এন্টারটেনমেন্টের বিভিন্ন মুভিজ, মিউজিক, ফ্লাইট ম্যাপ, ফ্লাইট ক্যামেরা এসব আছে। ফ্লাইট ক্যামেরাটা দেখি, শুধুমাত্র সামনের ভিউ আছে, ডাউনওয়ার্ড নেই, অনলি ফর ফরওয়ার্ড। ওপেন ফ্লাইট ম্যাপ, এখন আমরা এখানে রয়েছি, এই যে এখানে রয়েছি। এখান থেকে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন হেলসিঙ্কি। happy to have you on board, Finn. বিভিন্ন মুভিজ, এই জন্যই ইয়ারপিসটা দিয়েছে, মুভি মিউজিক এসব শোনা বা দেখার জন্য। সেটা এখানে রয়েছে ফ্লাইট ইনফো, এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আজকে কী কী মেনু আছে সেইটা, এখানে বিভিন্ন মেনু আজকে কী কী আছে সেগুলো দেওয়া আছে। স্ন্যাক্স কী কী আছে সেটাও এখানে দেওয়া আছে। এখানে ট্রাভেল এক্সট্রা, এটা কোনো রিওয়ার্ড জাতীয় কিছু হবে হয়তো, যারা খুব বেশি ফ্লাই করেন তাদের জন্য। এটা হচ্ছে ইন ফ্লাইট
ওয়াইফাই, আর এখানে ফিনফেয়ার প্লাসের কিছু বেনিফিটস, এদের কিছু রিওয়ার্ডস প্রোগ্রামিং, ঠিক আছে। সো ঠিক আছে, হ্যাঁ, তো এই দিল্লি থেকে হেলসিঙ্কির ডিস্টেন্স হচ্ছে 5224 কিলোমিটার, এবং এটা আমাদের যেতে টাইম লাগছে হচ্ছে 9 ঘন্টা 10 মিনিট মতো, না সরি 9 ঘন্টা 50 মিনিট মতো আমাদের এই ডিস্টেন্সটা কভার করতে টাইম লাগবে। তো চলুন এবার ফ্লাইট স্টার্ট হোক, তারপর এরপর আর কী আছে, কী খাবার আছে সেগুলো সবই দেখাবো। তো আপাতত এটুকু জাস্ট বেসিক ইনফো এবং ফ্লাইটটা দেখালাম একদম নর্মালি। আপনাদের যদি দেখে থাকেন যেটাতে আমরা কলকাতা থেকে দুবাই গেছিলাম, সেটা অনেকটা এই ধরনেরই ছিল, এবং তারপরে যেটা তো লন্ডন গেছিলাম ওটা তো দ্য বেস্ট, ওটা কথা ছেড়ে দিন, সেই ধারে কাছে এটা কিছুই নয়। তো দেখা যাক, চলুন এই ফ্লাইটের কীরকম ফেসিলিটিস, কীরকম সার্ভিস আমরা আস্তে আস্তে যেতে যেতে জানতে পারবো, দেখতে পারবো, এবং সেই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো লেটস স্টার্ট দ্য জার্নি। এটা হচ্ছে বাথরুমটা, খুবই ছোট। এখানে সামনে একটা ছোট বেসিন রয়েছে, এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, সাবানের ব্যবস্থা রয়েছে, আর এখানে টিস্যু পেপার, কিছু না, এখানে কমোড, এই আর কি, জাস্ট একদমই ছোট। একটা মিরর রয়েছে, একদম মানে এই মিনিটসে আমরা যেরকম দেখেছিলাম এই মিনিটসের তুলনায় কিছু নয় বলতে গেলে। এখানে একটা বাচ্চাদের ডায়াপার পাল্টানোর যে টেবিল, সেইটা। এখানে দেখুন রুট ম্যাপটা অনেকটাই দেখাচ্ছে যে কিভাবে আমরা যাচ্ছি। এখানে দিল্লি থেকে স্টার্ট হয়েছে, দিল্লি থেকে স্টার্ট হয়ে এসে মুলতান অর্থাৎ পাকিস্তানের ওপর দিয়ে গিয়ে এবার এখন আমরা রয়েছি উরুজগানে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখাচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে এখানে ব্রেডস রয়েছে, অমলেট রয়েছে, একটা ওই আলু ভাজা টাইপের রয়েছে, আর তার সাথে রয়েছে টমেটোর চাটনি, এই যে এটা। আচ্ছা, আর একটা ব্রেড রয়েছে, এই যে ব্রেডটা, আর রয়েছে বাটার, একটা মাফিন, আর এখানে ফ্রুটস রয়েছে। কফি, আর এছাড়া রয়েছে একটা এই যে আমুল বাটার, এই ব্রেডে দিয়ে খাওয়ার জন্য। নর্মালি কাটলারি সেট প্লাস্টিক দিয়ে রয়েছে দেখলাম, বাস এটাই। এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো এখন আমি কফিটা খাচ্ছি, যাই হোক এরপরে বাকি ব্রেকফাস্টটা খেলে তখন বলতে পারবো কেমন ব্রেকফাস্টটা দিয়েছে। তো এখন কফিটা খেয়ে নিই, তারপরে এবার ব্রেকফাস্টটা দেখছি কেমন করেছে না করেছে। অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, অলরেডি চলছে। তো দেখা যাক কেমন হয় না হয়। যাই হোক, খাবারটা তো খেলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না। মানে একদমই, মানে আমার তো একদমই ভালো লাগলো না। আমি তো খেতেও পারলাম না, ম্যাক্সিমামই অল্প অল্প করে টেস্ট করে ছেড়ে দিয়েছি, কারণ একটু বেশ আমার মানে খুবই মানে আস্তে আস্তে গন্ধও লাগছিল, যাই হোক ভালো লাগলো না। কফিটাও খেলাম, কফিটা তো সেই মানে খুবই কড়া আর কি। মানে আমি 3খানা চিনি দিলাম, তাতেও কিছু হলো না, এতটাই কড়া ছিল।
সেট পেলাম না, তো বাইরে থেকে কিছু দেখতেও পাচ্ছি না, জাস্ট এইভাবে বসে আছি। তবে যেহেতু কাল রাতে তোমাদেরকে বললামই যে সারা রাতটা এয়ারপোর্টে কাটাতে হয়েছিল, সেভাবে ঘুম টুম কিছু হয়নি, তো এখানে বেশ মাঝামাঝি চোখ লেগে যাচ্ছে, ওইভাবেই কাটছে। ঠিক আছে, চলো দেখা যাক, আবার একটু পরে তোমাদের আপডেট দেবো নেক্সট কি যেরকম যা বুঝতে পারবো বা যেরকম যদি পাবো। ঠিক আছে, চলো আপাতত খাওয়ার আপডেটটা দিলাম, নেক্সট আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এখান দিয়ে এসে এটা বোধহয় কাস্পিয়ান সি ক্রস করবে যতদূর মনে হচ্ছে, কারণ এখান দিয়ে যদি আসে, যদি কাস্পিয়ান সি ক্রস করবে, এটা একটু পরে বুঝতে পারবো। কাস্পিয়ান সি ক্রস করে ব্ল্যাক সিও হয়তো তাহলে ক্রস করবে যতদূর মনে হচ্ছে, বাট বুঝতে পারছি না যে এটা আদৌ সিগুলোর ওপর দিয়ে যাবে নাকি না। তো না, ক্রস তো মনে হচ্ছে করতেই হবে, কারণ আর তো কোনো অপশান দেখছি না। দেখা যাক কীভাবে রুটটা যায়, কোন রুটে। এখন তো আছি যতদূর আমি ধারণা করছি কাবুলে, এই যে কাবুলই ওপর দিয়ে এখন যাচ্ছে। আচ্ছা, এই অপশানটা তখন আসেনি, এখন নতুন দেখলাম, তো তোমাদেরকেও একবার দেখাচ্ছি। এই যে উইন্ডো ভিউ, দেখা যাক উইন্ডো ভিউ কেমন আসে। উইন্ডো ভিউ দিলে প্রথমেই এটা দেখাচ্ছে লেফট উইন্ডো, এই যে লেফট উইন্ডো দেখাচ্ছে, যে লেফট উইন্ডো দিয়ে এখানে দেখাচ্ছে তারিনকোট, মানে আমরা এই তারিনকোটের উপর দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর যদি রাইটে করি, রাইটে করলে দেখাচ্ছে পাঞ্জাব। এটা কি ধরনের পাঞ্জাব? তো এটা কি আদৌ পাকিস্তান এর পাঞ্জাব? প্রথমে না বুঝতে পারলেও খানিকক্ষণ পরেই সাফওয়ালাদি দেখে কিছুটা চেনা চেনা লাগছিলই। তখন সাহায্য নিলাম গুগল বাবার সাহায্য নিয়ে দেখলাম হ্যাঁ, মোটামুটি ঠিকই ধরেছি, সাফওয়ালাদি হচ্ছে আফগানিস্তানে, আর এই পাঞ্জাব হলো আফগানিস্তানের একটি ছোট্ট গ্রাম। আর এটা হচ্ছে পাইলটস বোর্ড, স্পিড আছে 713 কিলোমিটার/আওয়ার, লাইটার স্পিড এই মুহূর্তে রয়েছে। আর ককপিট ভিউ, ককপিট ভিউ দেখা যায়। আর তো বাকিগুলো দেখেছিলাম আমরা। এখনও 7 ঘন্টা 7 মিনিট যেতে হবে, এখনও 7 ঘন্টা 7 মিনিট। আমরা এখন 10,972 মিটার উপরে আছি, গ্রাউন্ড লেভেল থেকে 10,972 মিটার। দেখি আরও ঘেঁটে ঘেঁটে কিছু দেখি, যদি আরও কিছু পাই তাহলেও সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরার ভিউ এই মুহূর্তে। এখানে দিল্লিতে এখন বাজে 10টা 4, আমরা 1 ঘন্টা 50 মিনিট হলো ফ্লাই করছি। এই মুহূর্তে 10,973 মিটার উপরে আছি, এখনও 7 ঘন্টা 7 মিনিট যেতে হবে, 4,187 কিলোমিটার বাকি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে হেলসিনকিতে এখন বাজে 6টা 34 মিনিট, তার মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে ওদের টাইম 3 ঘন্টা 30 মিনিট পেছিয়ে আছে। আমাদের এখানে 10টা 5, ওদের ওখানে 6টা 35। হ্যাঁ, ঠিকই বলেছি, 3 ঘন্টা 30 মিনিট ওদের ওখানে পেছিয়ে আছে টাইম। আর ডাউনওয়ার্ড কিছু আছে, এই যে ডাউনওয়ার্ড। একদম দেখে তো যা মনে হচ্ছে আমরা সেই রুক্ষ পাহাড়ের ওপর দিয়ে একদম যাচ্ছি।
আর ব্ল্যাক সি এইখান থেকে হেলসিঙ্কি একদম ওপরে আছে। তো জানি না এইভাবে যদি রুটটা হতো তো শর্টই হতো, তো নিশ্চয়ই ওদের কিছু থাকবে, ওদের নিজস্ব রুট অবশ্যই আছে, সেই জন্যই ওরা এতটা ঘুরে যাচ্ছে। কিন্তু অনেকটাই কিন্তু রাস্তাটা ঘুরে, এই যে এইখান থেকে এখন রয়েছে এইখানে ব্ল্যাক সি, এরপর এখন কোন দিক থেকে ঘুরবে আমি ঠিক জানি না, দেখা যাক এখানে কোন দিক থেকে আবার ঘোরে। যত মনে হচ্ছে হয়তো ওই বুদাপেস্ট হয়ে এটা যাবে আমার যত মনে হচ্ছে। তো দেখা যাক কীভাবে এটা যায়, কোন দিক দিয়ে ঘোরে। তো এখনও প্রায় 3 ঘন্টা কাটাতে হবে এখানে। আমাদের নামার আগে জাস্ট লাঞ্চ সার্ভ করেছে, কিছুটা খেয়েও ফেলেছি, তাও মাঝখান থেকে অর্ডার দিচ্ছি। এখানে দিয়েছে বিরিয়ানি আর পনিরের একটা রেসিপি দিয়েছে। এই খাবারটা কিন্তু ভালো, সকালের যে ব্রেকফাস্টটা ছিল তার থেকে লাঞ্চের এই খাবারটা কিন্তু ভালো। আর তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে একটা কোক আমি নিয়েছি। এই কমপ্লিমেন্টারি কোক, তারপর ওয়াটার আর জুসটা কিন্তু আপনি যতবার ইচ্ছা এখানে নিতেই পারেন। এখানে আপনি যতবার ইচ্ছা আমি এর আগেও একবার নিলাম, তার আগেও একবার নিয়েছি। তো টি, কফি, ওয়াটার, ব্লুবেরি জুস, অরেঞ্জ জুস আর এই স্প্রাইট, কোক আর জিরো কোক, এই কটা জিনিস কিন্তু এরা কমপ্লিমেন্টারি, আপনি যতবার চাইবেন ততবার পাবেন। তো আমি সেটাই নিয়েছি এখানে। আর এই খাবারটা কিন্তু ভালো করেছে, সকালে যেরকম খাবারটা ছিল একদমই খেতে পারিনি, কিন্তু এই খাবারটা কিন্তু বেশ ভালো। আমরা মোটামুটি 33-34 মিনিটসের মধ্যেই পৌঁছে যাবো, আর বেশি দূর নেই, মাত্র 359 কিলোমিটার। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ওখানে টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং একটা স্নোফলের চান্স দেখাচ্ছে। এখন জানি না পৌঁছানো মাত্রই আমাদের স্নোফলই ওয়েলকাম করবে কি না, তবে আমরা প্রায় পৌঁছেই গেছি বলা যায়। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে আমাদের সাথে হেলসিঙ্কি। এই হচ্ছে হেলসিঙ্কি ভান্তা এয়ারপোর্টের পরিস্থিতি, এবং রীতিমতো স্নোফল হচ্ছে, ট্রেনটা শুদ্ধ পড়ে গেছে দেখুন। আস্তে আস্তে এয়ার হোস্টেসদের কাছে যেটা শুনতে পেলাম যে যেহেতু এখন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, তাই এই দুটো দেশ এখন যেহেতু ওয়ার জোনের মধ্যে আছে, তাই তার ওপর দিয়ে কিন্তু প্লেন আসবে না, যার জন্যই এতটা ঘুরে এলো। 9 ঘন্টা 10 মিনিটে 5224 কিলোমিটার অতিক্রম করে আসা এই প্লেনটা যেখানে আমাদের নিয়ে এলো, অর্থাৎ হেলসিঙ্কি ভান্তা এয়ারপোর্ট, সেখানকার এখনকার কন্ডিশন এটা। আর এখানকার সময় আমাদের ইন্ডিয়া থেকে 3.5 ঘন্টা পিছিয়ে আছে। এখানে রীতিমতো স্নোফল চলছে। সমস্ত বরফে ঢেকে গেছে। এই সমস্ত প্লেনগুলো ছাড়ার আগে আবার সব ডিআইসিং করে ছাড়তে হবে। তো যদি কোনো সময় ডিআইসিং দেখতে পাই অবশ্যই সেটা দেখাবো। আর এই সময় একটা জিনিস বলে দিই, এই যত ফ্লাইটের টিকিট সেটা তো আসার সময় বললামই যে এই হেলসিঙ্কি আসা এবং সেখান থেকে রিটার্ন যখন আমরা যাব সেইটাতে যে কস্টটা পড়েছে ফ্লাইটের, সেটা তো বলিয়েছি 905 ইউরো, মানে মোটামুটি 81,050 টাকা। আর এই যে সমস্ত ফ্লাইটের টিকিটগুলো, যদিও আমাদের যে কোম্পানি থেকে প্যাকেজ করেছে
তারাই করে দিয়েছে, কিন্তু এই ফ্লাইটের টিকিটগুলো বুক করা হয়েছে যে কোম্পানি, অর্থাৎ এই যে ফিনএয়ার, এই ফিনএয়ারেরই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এই সমস্ত ফ্লাইটের টিকিটগুলো বুক করা হয়েছে, এবং আপনাদেরকেও সাজেস্ট করবো সেটাই করবেন। এক্ষেত্রে কি হবে যে ফ্লাইট যদি কোনো কারণে ক্যান্সেল হয়, সেক্ষেত্রে রিফান্ড পাওয়াটা অনেকটা ইজি হয় যদি আপনি সেই কোম্পানিরই কোনো সাইট থেকে যদি আপনি বুক করেন, সেটা এই সুবিধাটা পাওয়া যায়। এই যে এবার যখন ফ্লাইটগুলো এই রানওয়েতে রান করে, তখন তার জন্য এখানে এক ধরনের গাড়ি, ওই যে দেখুন দূরে যে গাড়িগুলো, জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই ধরনের গাড়িগুলো এখানে সমস্ত যে বরফ রাস্তার সেগুলো পরিষ্কার করে, যে কোনো ফ্লাইট রানওয়েতে ছোটার আগে বা নামার আগে যাতে সেটা স্কিড না করে, সেই জন্য এই ধরনের গাড়িগুলো এখানে ইউজ করা হয়। দেখুন এই দেখুন পরিষ্কার করছে সমস্ত। এমনিই বলে যে উইন্টার ওয়ান্ডারল্যান্ড, তো সেটা তো আশা থেকেই আমরা প্রমাণ পাচ্ছি। কাল আইসল্যান্ড যাব, সেখানে তো আশা করি আরও মানে আইসল্যান্ড তো এমনিই বিখ্যাত তার ন্যাচারাল বিউটির জন্য, আশা করি সেখানে গিয়ে আরও কিছু পাবো। এবং তারপরে অবশ্যই যেটা রোভানিয়ামি, ল্যাপল্যান্ড, মেনলি যেটাকে উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলে, সেটাও আমরা দেখব। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, এখন ব্যাগেজ কালেকশনের জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো ইমিগ্রেশন বেশ, এখানে অন্তত কিছু সেরকমভাবে কোশ্চেন করেনি, জাস্ট জিজ্ঞেস করলো যে আমরা যে গ্রুপটার সাথে, সেই গ্রুপটার সাথেই কিনা, সেটুকু। আর এই যে আমাদের 11th কান্ট্রি স্ট্যাম্প। আমাদের যেটা ইমিগ্রেশনের ব্যাপারে, ইমিগ্রেশনে এখানে স্ট্রিক্টনেস আছে, যদি কিছু আপনার প্রবলেম হয় এরা এখানে কিন্তু আপনাকে আটকাতেও পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা গ্রুপের সাথে এসেছি, সেই গ্রুপের যে আমাদের ট্যুর লিডার, তিনি প্রথমেই সেটা বলে দিয়েছিলেন যে আমার সাথে এতজন মেম্বার এসছেন এবং তারা এই গ্রুপের মেম্বার আছেন। তো সেই জন্য আমাদের জন্য একটা আলাদা 3টে কাউন্টারকে ওরা অ্যালট করে দেয়, এবং সেই কাউন্টারে আমাদের, মানে সেই 3টে কাউন্টারই আমাদের সেখানে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হয়। সেই জন্য আমাদেরকে কোনো কোশ্চেন বা কিছু সেই জন্য করা হয়নি, শুধু জিজ্ঞেস করা হয়েছে যে আমরা সেই গ্রুপের সাথে কিনা, বা সেইটুকুই। কিন্তু এখানে কিন্তু স্ট্রিক্টনেস আছে, ভালো রকমই আছে। তো আপনারা যদি আসেন, তো কি আপনাদের ট্যুর প্ল্যানটা থাকছে সেটা কিন্তু একটু ভালোভাবে মানে দেখে আসবেন, কারণ সেটা অনেক সময় আপনাকে সেখানে বলতে হতে পারে, তারা সেটা জিজ্ঞেস করে। এমনি আমাদের ক্ষেত্রে প্রসেসটা কিন্তু ইজি হয়েছে। আর যখন আমরা দিল্লিতে ইমিগ্রেশন করেছিলাম, ওখানে জাস্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি পারপাসের জন্য বাইরে যাচ্ছি, সেটা একটা প্রশ্ন করেছিল। আর আমি কি করি, আমি কোন প্রফেশনের সাথে যুক্ত আছি, সেইটাই আমাকে শুধু প্রশ্ন করেছিল, এবং বাকি আমার মা, বাবা এবং তুলিকে কোনো কোশ্চেন করেনি, যেহেতু আমাকে ওরা অলরেডি কোশ্চেন করে নিয়েছিল। এটাই ছিল ইমিগ্রেশন প্রসেস, ইজি। কিন্তু ফিনল্যান্ডে কিন্তু সেটা স্ট্রিক্টনেস আছে, তাই যখনই যেটা ট্যুর প্ল্যান করবেন সেটা ভালো করে দেখে রাখবেন। এখানে কিন্তু এসে সেটা বলতে হতে পারে, তাই ভালোভাবে সেই জিনিসটা কিন্তু দেখে রাখবেন। লাগছে, এটা হচ্ছে হেলসিনকি ভান্তা এয়ারপোর্ট বাইরে থেকে। এর মধ্যে আমাদের আবার একটা কাণ্ড হয়ে গেছে।
সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাগেজটা সেটা ওরা কালকে, যেহেতু আমাদের আইসল্যান্ড যা আছে, রিকজেভিক যাওয়ার আছে, তো ওরা ব্যাগেজটা কালকে ডাইরেক্ট রিকাভিকে পাঠিয়ে দিয়েছে। এবার সেই জন্য আজকে আমরা কোনো ব্যাগ পাইনি হঠাৎ করে, তখন আমরা ব্যাগের জন্য বেল্টে দাঁড়িয়ে আছি, কোনো ব্যাগ এলো না। তো আমিও খেয়াল করিনি যে আমাদের ব্যাগেজের টোকেনটা সেটাতে ওরা ডাইরেক্ট কেফলাভিক বা রিকাভিক করে দিয়েছে। তো যখন আনতে গেলাম তখন দেখছি যে সেটা ডাইরেক্ট ওরা রিকাভিকে করে দিয়েছে। তো আজকে আর কিছু পেলাম না, কাল সকালে আমরা রিকাভিকে গিয়ে সমস্ত ব্যাগেজ পাবো। তো আপাতত আমরা বাসের দিকে যাচ্ছি, আর বাসে যাওয়ার পথে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে এখানে স্নোফল হচ্ছে, জাস্ট ভেরি। দেখো পেছনটা দেখো পুরো। এটা হচ্ছে আমাদের হেলসিঙ্কিতে আজকের বাস। এখন আমরা এই বাসে করেই আমাদের হোটেলে যাব, হোটেল স্ক্যান্ডিক হেলসিঙ্কি অ্যাভিয়া কংগ্রেস, এবং এই চারপাশের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে আমরা আমাদের হোটেলে যাব। আপনাদেরকেও সেটা দেখাবো, কিন্তু এই পর্বে নয়, কারণ এটা অনেকটাই বড় হয়ে গেছে আমার যা মনে হচ্ছে, তাই সেটা থাকছে পরের পর্বে। তো পরের পর্বে থাকবে আমাদের হোটেলের রুম ট্যুর, রাতের ডিনার এবং হোটেল যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সমস্ত কিছু।